সংঘর্ষের জের ধরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত করল সিন্ডিকেট। জড়িতদের বহিষ্কার এবং বহিরাগতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক হয়রানির জন্যই অভিযোগ পর্যবেক্ষণ আদালতে। 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। সাবেক মন্ত্রী সমর রেজাউল ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। সাবেক আইজিপি শহীদুল হকের 12 কোটি টাকার এফডিআর জমির দলিল জব্দ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জরুরি সিন্ডিকেট সভায় এলো এই সিদ্ধান্ত। এছাড়া জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনেরও সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়। এদিকে হামলার বিচার, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় দুপুরে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে শিক্ষকদের তরফ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়, তবে শিক্ষার্থীরা সেই বিবৃতি প্রত্যাখ্যান করে দুপুর 1টায় তালা ঝুলিয়ে দেয় প্রশাসনিক ভবনে। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। আহত হন অর্ধশতাধিক। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা, তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। যতক্ষণ না 5 দফা দাবি মানা হচ্ছে ততক্ষণ এই মানববন্ধন চলবে। ভিসি ওই মেডিকেলের মধ্যেই আছে, আর ছাত্ররা এখন তার সামনে দাঁড়ানো। ভিসি এখন মেডিকেলে আছে, আমরা একটা মানববন্ধন দিছি, আমাদের ছাত্ররা এখন মেডিকেলের সামনে সবাই জড়ো হবে এবং আমাদের 5 দফা দাবি না মানা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স মোতায়েন ছিল অত্র এলাকাতে। দিনের বেলা তো আমাদের বিপুল সংখ্যক ফোর্স এখানে মজুদ আছে, যৌথ বাহিনী আশেপাশেই আছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে ভিজিলেন্ট আছে। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, তিনি আছেন কুয়েট ক্যাম্পাসে। প্রবীর, সিন্ডিকেট সভায় আর কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, সেটির প্রতিক্রিয়া ছাত্ররা কি বলছে? সিন্ডিকেট যে সিদ্ধান্তগুলো লোপা আসলে সেগুলো এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সবার যারা রয়েছে তারা ঘোষণা করেনি। সে কারণে যে বার্তাটুকু আসছে সেটি আসলে কোনো না কোনোভাবে জানা গেছে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল 6টি দাবি, তার ভিতর বেশ কয়েকটি দাবি পূরণ করা হবে। বিশেষ করে রাজনীতিমুক্ত এই ক্যাম্পাস হবে, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারপর যারা জড়িত তাদের সাজা নিশ্চিত করা হবে। এই সমস্ত নানান কথা তাদের দাবিগুলো ছিল, সেটি তারা পূরণ করবে বলে আমরা জানতে পেরেছি। তবে শিক্ষার্থীদের সব কিছুর মধ্যে আরেকটা দাবি ছিল, সেটি হচ্ছে যে একই সঙ্গে কুয়েটের উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালক এই 3 জনের পদত্যাগও কিন্তু তারা দাবি করেছেন। তাদের 6টি দাবির মধ্যে অন্যতম ছিল। সেই বিষয়টি কি হবে বা কিভাবে হবে সেই সম্পর্কে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যে চিকিৎসা কেন্দ্র রয়েছে কুয়েটের, তার সামনে তারা অবস্থান করছে এবং পরবর্তী সময়ে সিন্ডিকেটের সভা থেকে কি বার্তা দেয় শিক্ষকরা সেটি আসলে তারা জানার জন্য অপেক্ষা করছে। তবে এর আগে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছিলেন তার সাথে সাথে প্রত্যাখ্যান করেছিল শিক্ষার্থীরা, এবং তারপরেই তারা আবার নতুনভাবে প্রেস কনফারেন্স করে তারা তাদের দাবির কথা বলেছিল এবং একটা পর্যন্ত যে আলটিমেটাম ছিল দাবিগুলো পূরণ না হয় পরবর্তীতে তারা প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন সব জায়গায় তারা বলেছে আমরা অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে রাখলাম, পরবর্তীতে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুয়েটে হামলা দুঃখজনক, আগামীর বাংলাদেশে এমন আর কখনো ফিরে না আসুক, এই মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের তিনি জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে। যারা কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ইস্যুতে আসিফ বলেন, আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের মতো দলকে নির্মূল করা উচিত বলেও মন্তব্য তার। বলেন, এই দলের আপাতত নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা। 17 বছর পর নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার অন্য আসামিরাও খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আজ বুধবার এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে তদন্ত কর্মকর্তা 11 জনের নামে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 16 বছরের বেশি। রাষ্ট্রপক্ষের 68 জনের সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী দিয়েছেন, তবে কেউই বিএনপি চেয়ারপারসনকে দায়ী করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার খালেদা জিয়া সহ সব আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা করাই হয়েছিল তাকে অপমান, অপদস্থ, হয়রানি করতে। নাইকো দুর্নীতি মামলায় সকল অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার শাসনামলে তিনি কৌশল করে আদালত থেকে তার অংশটা কোয়াশ করে নিয়েছেন এবং তার দায়টি অন্যের উপরে চাপানোর জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানান কৌশলে এবং আদালতকে ব্যবহার করে সেই মামলাটা উনি চলমান রেখেছেন। নাইকো মামলা থেকে আসামিদের খালাস দিয়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 1-11-এর সময় নিজের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলাগুলো উদ্দেশ্যমূলকভাবে চলমান রেখেছিলেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ক্ষমার নামে উপদেষ্টাদের কেউ কেউ ফ্যাসিবাদীদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে। ষড়যন্ত্র, অপতথ্য ঠেকাতে ছাত্রদলকে সাইবার যুদ্ধে সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি। এদিকে কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে উস্কানিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নিয়মিত শিক্ষার্থীদের দলে ফেরাতে কর্মী সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। প্রথম দিনে বিএনপি মহাসচিবের কাছ থেকে রাজধানীর বিভিন্ন কলেজের 2 ডজন শিক্ষার্থী ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করে। এই সদস্য ফর্ম বিতরণ নিয়ে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোশনালে পড়ে ছাত্রদল। দুপক্ষের মধ্যে ঘটে হামলার ঘটনা। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এজন্য শিবিরকে দায়ী করেন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একক রাজত্ব কায়েম করতেই সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে একটি গুপ্ত সংগঠন। আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। হাসিনার কিছু পেতাত্তা বাহিনী রং বদলিয়ে বিভিন্ন সংগঠনে আশ্রয় গ্রহণ করেছে।
তারা উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আর আপনাদের নেতাদেরকে বলবো যে আপনাদেরকে যেন সুন্দরভাবে রাজনীতি শিখায়। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। ছাত্রদল নেতাকর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব অনলাইনে গুজব ঠেকাতে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানান। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে, যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন নিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেন। ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সংস্থাগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। নতুন সদস্য বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। তোমরাই তো হচ্ছে ভবিষ্যৎ, তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করছে বিএনপি। সিলেটের খবর জানব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? লোপা, আসলে সমাবেশটি বেলা 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল। সিলেট বিভাগের এটি আজকে যে 4 জেলা ছিল, 4 জেলার সবশেষ সমাবেশ। এর আগে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে সমাবেশ শেষ হয়েছে এবং সবশেষ সমাবেশে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উপদেষ্টা কাউন্সিল যেটা রয়েছে তার সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল সহ কেন্দ্রীয় নেতারা এখানে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুজির লুনা সহ কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। একটু আগেই স্থানীয় নেতারা বক্তব্য শেষ করেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন তিনি বক্তব্য রাখছেন। এর আগে নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মূলত যে কথাগুলো আমরা তাদের যে দাবিগুলো রয়েছে যে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন তারা, এবং সেই সাথে বিএনপি এবং ছাত্রদল এবং সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় যাতে করে সবাই ঐক্যবদ্ধ থাকে, প্রয়োজনে আবারও তারা রাজপথে নামতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। লোপা, রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আর না ফিরে আসে, সেই প্রত্যাশা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কেউ অস্ত্রের রাজনীতি করতে চাইলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম মাজার ও খানকা ভাঙার বিপক্ষে তার অবস্থানের কথা জানান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় ধারালো অস্ত্র। কুয়েট পরিস্থিতি নিয়ে বুধবার কথা বলেন কয়েকজন উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েটের হামলাকে দুঃখজনক উল্লেখ করে এমন ঘটনা যেন আর ফিরে না আসে সে প্রত্যাশা করেন। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এদিকে জাতীয় সুফি কনফারেন্সে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই,
বাংলাদেশের কোনো পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১.৫ দশক ধরে নবীজির উম্মতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে সুফিদের লড়াই ছিল প্রশংসনীয়। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যে যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, সরকারকে কঠোর হাতে সব অরাজকতা দমন না করলে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 8,86,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 3,05,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে। ওই মামলায় সমর রেজাউল করিমকেও আসামি করা হয়েছে। এদিকে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে সাবেক আইজিপি শহীদুল হকের 12 কোটি টাকার এফডিআর, জমির দলিল সহ 2 বস্তা নথি জব্দ করেছে দুদক। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিদেশে পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি দেশীয় সম্পদ জব্দেরও উদ্যোগ নেবে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা। জনাব সমর রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর উত্তরায় আলোচিত হামলার ঘটনায় জড়িত পুরো চক্র গ্রেফতার হয়েছে, এমনটা জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2 জনকে গ্রেফতারের পর এরই মধ্যে চক্রটির আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত 3 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বুধবার ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতেই মোহাম্মদ মোবারক হোসেন ও রবি রায় নামে 2 জনকে গ্রেফতার করা হয়। পরদিন সরাসরি কোপানোয় জড়িত আলফাজ নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্যাংয়ের প্রত্যেক সদস্য মাদকাসক্ত, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িত। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 2025 সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 26 জুন বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দারের সইকৃত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে 10 আগস্ট শেষ হবে, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশাবলী দেওয়া হয়। প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2.5 ঘন্টা।